হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসারিজ। আমরা পার্সেন্টেজ করছি। পার্সেন্টেজের বেশ কয়েকটা আমাদের পার্ট কমপ্লিট হয়ে গেছে, কয়েকটা বাকি আছে। তো ওইগুলোর মধ্যে যেমন আজকে তো আমরা শিখব পার্সেন্টেজের যে কোশ্চেনগুলো হয় না, যে এত মানে ইনকামের এত পার্সেন্ট এটাতে খরচ ওটাতে খরচ, তাহলে সেভিংস কতটা, ওই পোর্শনটা। আর পপুলেশন দিয়ে যে কোশ্চেনগুলো থাকে, পপুলেশন যে টাউনের এত পার্সেন্ট বেড়েছে কমেছে সেটা, বা ভোটার সংক্রান্ত যেগুলো ছিল, যে জয়ী প্রার্থী 57% ভোট পেয়ে জয়ী হয়েছে, 5% ভোট গ্রাহ্য হয়নি, এই সব সংক্রান্ত যে কোশ্চেনগুলো। তো ওই কোশ্চেনগুলো আজকে আমরা এই টাইপে মানে এই ভিডিওতে কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। দেখো সবাই, আমাদের আজকে প্রথম প্রশ্ন বলছে, এ স্পেন্ডস 40% অফ হিজ স্যালারি অন ফুড, 20% অন হাউস রেন্ট, 10% অন এন্টারটেনমেন্ট অ্যান্ড 10% অন কনভিনিয়েন্স। তো ইফ হিজ সেভিংস অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ ইজ 1500, তাহলে ওর পার মান্থ স্যালারি কত সেটা জানতে চেয়েছে। তো 40% ও ফুডে ইনভেস্ট করছে, 40% কার টোটাল স্যালারির, 20% হাউস রেন্টে, 20% কার টোটাল স্যালারিরই 20%, 10%, তাহলে ওর টোটাল এক্সপেন্ডিচার কত পার্সেন্ট হয়ে গেল? টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে 40, 20, 10, 10, 80%। তাহলে ওর সেভিংস কত দাঁড়ালো? 20% নিশ্চয়ই, ঠিক তো? তো ইন দ্য এন্ড অফ দ্য মান্থ হিজ সেভিংস ইজ 1500 টাকা। তাহলে 20% যদি 1500 টাকা হয়, আমাকে চেয়েছে ও টোটাল স্যালারি মানে কত? 100%। তো 100% কত? এটা 5 গুণ হয়েছে, তো এটাও 5 গুণ হবে, 7500, 15×5=75, 7500 টাকা ওর মান্থলি ইনকাম। কিছু কিছু কোশ্চেনে আবার কি বলতো, মানে ওর পার অ্যানাম চেয়ে বসে, মানে সারা বছরে কত, তখন ওটাকে শুধু 12 দিয়ে গুণ করে দিতে হবে, আর কিছু না। কোশ্চেনটা কি চেয়েছে সেটা একটু খেয়াল রাখতে হবে। চল দেখো আমাদের নেক্সট কোশ্চেন। A man spends 50% of his income on boarding and lodging, 20% of the remainder in other personal necessities, and 25% of the rest in charity. Find his income if he is left with 4200 টাকা। তো আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্য কোথায়? আগের অঙ্কটাই কী ছিল বলো, যে ও টোটালের উপর এত পার্সেন্ট খরচ করে এডুকেশনে, এত পার্সেন্ট চ্যারিটি, যাই হোক যা যা ছিল। এখানে দেখো বলা আছে 50% ওর খরচ করার পর বাকির 20%, বা 20% খরচ করার পর দ্য রেস্ট ইন চ্যারিটি। মানে প্রত্যেকটা পার্সেন্টেজ হওয়ার পর সে বাকি পার্সেন্টেজ যেটা পড়ে থেকেছে তার উপর আবার নতুন পার্সেন্টেজ হয়েছে। তো এটা হচ্ছে এই টাইপের বৈশিষ্ট্য। এই রিমাইন্ডার অফ, মানে পার্সেন্টেজ অফ দ্য রিমাইন্ডার বা পার্সেন্টেজ অফ দ্য রেস্ট, এই টাইপগুলো যদি হয় তাহলে একটু এরকমভাবে খেয়াল করবে। তাহলে এটা এভাবে করবো আমরা। দেখো আমরা ধরে নিচ্ছি যে ওর ইনকাম হয়ে যাচ্ছে 100 টাকা, ঠিক আছে? তাহলে 50% ও যখন স্পেন্ড করে দিচ্ছে, মানে 50 টাকা স্পেন্ড করলো, তাহলে ওর কাছে পড়ে থাকলো কত টাকা? 50 টাকা। এবার পার্সেন্টেজগুলো একটু মুখে মুখে করার চেষ্টা করব। তারপর এটা 50%। তারপর দেখো বলছে 20% ও খরচ করে দিচ্ছে কোথায়? পার্সোনাল নেসেসিটিসে। তো 50-এর 20%, 20% মানে কত? 5 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 50-এর 20% মানে কত? 10, আর পড়ে থাকলো কত? 40। আমার ডান দিকেরগুলো না যেগুলো পড়ে থাকছে সেগুলো নিতে 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 নামছি, আর বাঁ দিকেরগুলো যেগুলো খরচ হয়ে গেছে, মানে এটা আমাদের খরচ হয়েছে বোর্ডিং অ্যান্ড লজিংয়ে, এটা হয়ে গেল এন্টারটেনমেন্টে, ঠিক আছে? এবার দেখো বলছে এই যে 25% অফ দ্য রেস্ট ইন চ্যারিটি, অফ দ্য রেস্ট মানে 10 টাকা খরচ হয়ে যাওয়ার পর ওর কাছে পড়ে আছে কত টাকা? 40 টাকা। 40 টাকার 25% ও চ্যারিটিতে দিয়েছে। তো 40-এর 25%, 25% মানে কি? 1/4। তার মানে 10 টাকা ও চ্যারিটিতে দিলে তাহলে ওর কাছে পড়ে থাকলো কত টাকা? 30 টাকা। ইফ হি ইজ লেফট উইথ 4200 টাকা, মানে আলটিমেটলি এটাই ওর সেভিংস কিনা? আমরা বাঁদিকগুলো কি খরচ করতে করতে এলাম, এটা হয়ে যাচ্ছে চ্যারিটি। আমরা বাঁদিকের গুলো খরচ করতে করতে এসেছি, ডান দিকের গুলো বাঁচতে বাঁচতে যেটা এসেছে। একদিকে মেনটেন করবে তাহলে সুবিধা হবে, বাঁদিকে খরচ লিখবো, ডান দিকে যেটা খরচ করার পর বেঁচেছে। তাহলে 30 টাকা, আমরা 100 টাকা যখন ধরে নিয়েছি তখন 30 টাকা বেঁচেছে ওর। তাহলে আমাদের হিসাব অনুযায়ী ওর যদি বাঁচে 30 টাকা, তাহলে ওর আর কোশ্চেন অনুযায়ী সেই 30 টাকাটা কত?
42 টাকা, মানে আমাদের 30 হলে কোশ্চেনের 42, তাহলে আমাদের 100 হলে এটা কত হবে? 30 মানে কত? 40, 14 3 42, তো 140 গুণ হয়েছে। এখানেও কত হবে তাহলে? 14 3টা 0। এটা বুঝতে পারলে তো? এটাই তোমাদেরকে তো যারা পড়ো তারা তো জানোই যে যখন আমরা এরকমভাবে রিলেট করি কি না, তাহলে আগে দেখবো এটার সাথে এটা কোনো রিলেট করতে পারছি কি না। তো 30 থেকে 100কে আমরা রিলেট করতে পারছি না, কিন্তু এটা যখন রিলেট করতে পারছি যে 3 14 42, তাহলে 14 আর একটা 0 এক্সট্রা হয়েছে, তাহলে 140 গুণ। তো এইভাবে 140 হয়েছে, তাহলে নিচ দিয়েও 140 গুণই হবে। ঠিক আছে, তাহলে ওর মান্থলি ইনকাম কত ছিল? 14,000 টাকা। করে নাও এটা। নেক্সট কোশ্চেন দেখো, সেম টাইপেরই অঙ্ক। বলছে অ্যান ইলেকট্রনিক কন্ট্রাক্টর হ্যাজ সার্টেন লেন্থ অফ ওয়্যার, 10% অফ দ্য ওয়্যার হ্যাজ বিন স্টোলেন অ্যান্ড 70% অফ দ্য রিমেইনিং বলে দিয়েছে, মানে একই প্রসেস। তাহলে আমরা ধরে নিলাম ওয়্যারের লেন্থ ছিল 100 মিটার, 10% চলে গেছে, তাহলে পড়ে থাকলো কতটা? 90-র 70% চলে গেছে, তাই তো? 90 10% কত? 9, 70% চলে গেছে মানে 63, তাহলে পড়ে আছে কত? 27। মানে 70% চলে গিয়ে থাকলে আমার এতটুকুটা দরকারও নেই। আমার যদি 70% চলে গিয়ে থাকে তাহলে 30% পড়ে আছে, এটুকুটা যদি আমরা ক্যালকুলেশন নাও করি আমার কোনো যায় আসে না। 70% চলে গেছে মানে 30% পড়ে আছে, আমি শুধু ডান দিকটা ক্যালকুলেট করতে করতেও চলে আসতে পারি, কারণ আলটিমেটলি আমাকে চেয়েছে অরিজিনাল লেন্থ অফ দ্য ওয়্যার, তাই তো? তো বাদিকটা কতটা খরচ হয়ে গেছে বা কতটা নষ্ট হয়ে গেছে, কতটা বিক্রি হয়ে গেছে, ওগুলো আমার কোনো কাজে আসবে না। তাহলে এইটা কি ও বাকি পড়ে আছে এটার সাথে? 27 মিটার বলছে ইফ হি ইজ লেফট উইথ 810 মিটার ওয়্যার। তাহলে আমাদের 27টাই তো কোশ্চেনের 810, তাহলে আমাদের 100টা কোশ্চেনের কত? 27 3 81 মানে 30 গুণ হয়েছে, 27 3 81 মানে 30 গুণ হয়েছে, তাহলে এটা 100-র সাথে 30 করলে কত হবে? 3000। তাহলে ওয়্যারের অরিজিনাল লেন্থ কত ছিল? 3000 মিটার। করে নাও, এগুলো ছোট ছোট সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ ম্যান স্পেন্ডস 30% অফ হিজ ইনকাম ইন বোর্ডিং অ্যান্ড লজিং, 25% অফ দ্য রিমেইনিং, একই অঙ্ক। 20% রিমেনিং ইন চ্যারিটি, একই অঙ্ক। একটু আলাদা কোথায় দেখো, ইফ হিজ ইনকাম ইজ 25,000, ফাইন্ড দ্য অ্যামাউন্ট লেফট বাই হিম অ্যাট দ্য এন্ড। আমাদেরকে আগের অঙ্কগুলোতে এরকম ছিল যে লেফট অ্যাট দ্য এন্ড আমাদেরকে বলে দেওয়া ছিল, আমাদেরকে 25,000টা পার করতে হয়েছিল, যে ও টোটাল ইনকাম কত ছিল। এখানে আমাদের ইনকামটাই বলে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখানেও একই রকম প্রসেসেও করতে পারি, যে ধরে নিলাম 100 টাকা, এটা 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 এটা, তাহলে লাস্ট অব্দি কত টাকা বাঁচলো ওটা দেখে নিচ্ছি। তো আমাদের 100 অনুযায়ী যদি এটা হয়, তাহলে অঙ্কের 25,000 অনুযায়ী কত হবে ওটা দেখে নিতে পারি। কিন্তু যদি ওর ইনকাম বলে দেওয়া থাকে কি না, আর লাস্টে কত পড়ে থাকবে ওটা যদি চেয়ে থাকে, তাহলে সহজে কি করে করছি দেখো, আমরা ধরে নিলাম যে ওর ইনকামটা ধরে নিই, এটা বলে দেওয়া আছে আর কি, ঠিক আছে? 25,000। দেখো তারপরে বলছে 30% ও খরচ করেছে বোর্ডিং আর লজিংয়ে। তো 30% যদি খরচ করে থাকে, তাহলে বাকি আছে নিশ্চয়ই 70%। তাহলে 70/100, তাহলে এই যে এখন এটা ক্যালকুলেট করলে যে টাকাটা পাবো, ওই টাকাটা হচ্ছে আমার এতটার পর, অতটা খরচ করা হয়ে গেছে, তারপর আমার এতটা টাকা পড়ে আছে। তারপর দেখো 25% অফ দ্য রিমেইনিং ইন আদার পার্সোনাল নেসেসিটিস। তো 25% যদি খরচ হয়ে গিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমার 75% পড়ে আছে, ঠিক? 75% আমার পড়ে থাকবে। আর 20% যদি খরচ হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের নিশ্চয়ই 80% পড়ে থাকবে। তাহলে এইটুকুটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে যেটা পড়ে থাকছে, আরেকবার বুঝিয়ে বলছি দেখো, আমার এই প্রথম টুকুটা হয়ে যাচ্ছে আমার প্রথম খরচের পর, তারপর এটা যখন গুণ করছি তখন প্রথম খরচের যতটুকু পড়ে থাকলো তার 75% কতটা পড়ে থাকলো, দিয়ে আমি একটা অ্যামাউন্ট পেলাম, ওইটার উপর 20% খরচ হয়েছে, মানে 80% বেঁচেছে, ঠিক আছে? তাহলে এইগুলোকে আমরা কি করে সহজ করব দেখো, 75% মানে কি, 25 যদি 1/4 হয়, তাহলে 75 3/4, ঠিক তো? আর 80% মানে কত, আমার 20% যদি 1/5 হয়, তাহলে 80% নিশ্চয়ই 4/5, আর এটা 7/10। তো এগুলো আমরা শুরুতেই ছোট ছোট যেগুলো ভাঙতে হবে আমাদেরকে, ওগুলো আগেই আমরা ভেঙে নেব। তাহলে এটার সাথে শূন্যর সাথে এটা শূন্য কাটলো, 5-এর সাথে 500, আর 4 দিয়ে যদি 500 কাটি তাহলে 125, ঠিক আছে?
তারপর যদি এটা গুণ করব, গুণ করলে যেটা আসবে উত্তর সেটাই। 4 দিয়ে যদি 4 4 কেটে যেত, ফালতু কাটলাম, এই 4 সাথে এই 4 কাটি, 500টা থাক, তাহলে সুবিধা হবে। দেখো তাহলে 3 5 15, আর 15 সাথে কত 105, দুটো শূন্য, মুখে মুখে ক্যালকুলেট করবে, দেখবে অনেকটা সহজ হবে। যেমন 3 5 15, 15 সাথে 105, তাহলে 105 আর দুটো শূন্য ছিল, তাহলে দুটো শূন্য এটা। আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি আমাদেরকে বলে দেওয়া থাকতো এরকম যে ইফ হি ইজ লেফট অ্যাট দ্য এন্ড 1500, ঠিক আছে, আর এইটা আমাদেরকে বার করতে হতো, মানে এতক্ষণ আমরা যে অঙ্কটা করে এলাম, তাহলে এইভাবে কি করে করতাম, তখন ওটা আমি বলতে ভুলে গেছিলাম। ধরো 1500, ঠিক আছে, তাহলে 20% যদি খরচ করা হয়ে গিয়ে থাকে, 20% খরচ করা হয়েছে মানে 80% বেঁচে ছিল, তাহলে আগে নিশ্চয়ই 100 ছিল, তার 80% খরচ হয়েছিল, মানে ঠিক এই জিনিসগুলো উল্টে উল্টে যাবে। তারপর 100/75 আর 100/70, তাহলে দেখবে ক্যালকুলেট করলে এটা চলে আসবে। মানে আগেরগুলো আমরা এভাবে করতে পারতাম, শুধু ডিজিটগুলো উল্টে যাবে। মানে 80% যদি খরচ করে থাকে আর টোটালটা যদি 100% হয়, তাহলে 100%টা নিশ্চয়ই বড়, সেই কারণে বড় উপরে নিচে ছোট। মানে যদি আমাদেরকে আগে থেকে বলে দেওয়া থাকে যে ওর মান্থলি ইনকাম কত ছিল, তাহলে আমাদের কাছে বেশি সহজ এভাবে করে নেব আমরা। আর পার্সেন্টেজটা যদি খুব কঠিন হয়, দেখা গেলো 17%, 19%, তাহলে কি করে করবো, ওটা আসছি পরে। নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে ইন এ লাইব্রেরি 20% অফ দ্য বুকস আর হিন্দি, 50% অফ দ্য রিমেনিং ইংলিশ, 30% অফ দ্য রেস্ট আর ইন ফ্রেঞ্চ, অ্যান্ড রেস্ট 6300 আর ইন রিজিওনাল। রেস্ট 3 মানে যেটা পড়ে আছে সেটা আমাদেরকে বলে দেওয়া আছে, তাহলে 6300 রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ বুকস ইন দ্য লাইব্রেরি। মানে আমাদের পড়ে থাকাটা দেওয়া আছে, মেইনটা চেয়েছে। তো প্রথমে যেটা নিয়মে শিখলাম ওটা দেখে নিচ্ছি, তারপর যেটা আগের কোশ্চেনটাই বললাম ওটা বলে দিচ্ছি। তো 100টা ধরে নিলাম ছিল, তাহলে 20% কি বলা আছে হিন্দি, এটা হয়ে গেল হিন্দি, তাহলে এটা বাকিটা থাকলো। এবার বাকিটার 50% মানে 40, এবার তার 30%, এবার 30%টা তো আমাদের দরকার নেই, আমাদের আছে 70%, মানে আমাদের পড়ে থাকলো কতটা, তো এটার 70% মানে কি 4-এর 7 গুণ মানে 28। এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, সে কারণে আমরা বাড়ি করবো না। মানে আমাদের এটারও প্রয়োজন ছিল না, আমাদের এটারও প্রয়োজন ছিল না, আমাদের জাস্ট 20% হয়ে গেছে, তো বাকি আছে কতটা 80%, এটাই লাগবে আমাদের আলটিমেটলি। তাহলে কত হলো 28। তো অঙ্কের আমার 28, অঙ্কের 6300, তাহলে 100 কত, এটা মানে আমরা তো এখানে গুণ টুন কিছু পাচ্ছি না, তাহলে নর্মাল ক্যালকুলেশন করব, 6300/28 গুণ 100, ঠিক তো? 7 দিয়ে কাটো, 7 4-এ 28, 7 9-এ 63, 900, 4 দিয়ে এটা 25, তাহলে 9 25-এ কত, 25 9 225, 0 0 22500, 22500। এটা হয়ে গেল যেটা আমরা প্রথমে শিখলাম। এখন যদি বললাম একটু আগের অঙ্কটাই যে ওই গুণ করে করে যদি করতাম তাহলে কিভাবে করতাম, দেখো এটা করে নাও, এটা তো নিজেরাই করতে পারবে তোমরা। আমাদের লাস্টেরটা দেওয়া আছে, তো তো শুধুমাত্র উল্টোটা দিয়ে গুণ করতে করতে যাব। 6300, আমাদের লাস্ট গুণ লাস্ট পার্সেন্টেজ কি আছে 30%, 30%-এর উল্টো 70%। তাহলে আগেরটাই কি ছিল, যদি আমরা শুরু থেকে শেষ অবধি আসতাম তাহলে 70/100 গুণ করছিলাম, এখন আমরা করবো 100/70 ইন্টু, তাহলে এটা কত হয়ে যাবে 100/50। এবার 50% মানে কত, 1-এর 2, তো তাহলে এটা 2/1 হয়ে গেল। আর 20% মানে কত, 1-এর 5, তাহলে এটা 5/1। 20% আমাদের লাগবে 80%, তাহলে এটা 5/4। এটা তাহলে 10/7 করে দিই, ঝামেলাই পার। এটা শুধু আমি প্রথম টুকুটা বলে দিচ্ছি যে কেন হচ্ছে। দেখো এই 30%-এর আগে ধরলাম আমার এক্স ছিল, হ্যাঁ, তো এক্সের উপর বড় করে লিখি, এক্সের ওপর আমার 30%, তাহলে কত 70/100 ইজুকালস টু, তো 6300, তাহলে এক্সের ভ্যালু কত 6300। এটা উল্টে যাবে না ওইদিকে গিয়ে, আমরা যেহেতু আগেরটা বার করতে চাইছি, আগে বেশি ছিল, কমে যাওয়ার পর 6300 এসছে, মানে আগে বেশি ছিল, তো আমরা যদি বেশিটা বার করতে চাই তাহলে সবসময় বড়টা উপরে হয়, তাহলে 100
মানে 10/2, আগে যেতে চাইছি বড়টা সবসময় উপরে হবে, 2/1 সবসময় বড়টা উপরে হবে, 5/4। আর আগের অঙ্কটায় কী করছিলাম আমরা, ছোটোতে আসছিলাম, মানে কত টাকা পড়ে থাকছিল ওটা আসছিলাম, তো ওইটার জন্য সবসময় কী হবে, ছোটোটা উপরে হবে, যেটা বার করতে চাইছি সেটা উপরে হবে। এরপর তো কিছু না, শুধু ক্যালকুলেশন। 900, এটা 2, এটা 5, 5 5 25, 9 আবার একই 225, 0 0। তো এভাবেও করতে পারো, ওভাবেও করতে পারো, কিন্তু এটা একটু মনে রাখতে হচ্ছে। আর ওইখানে কি বলো তো, একদম গতানুগতিক, এটাতে তো সময় কম লাগবে অবশ্যই, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে এ ম্যান হ্যাড 4600 ইন হিজ লকার 2 years ago. He deposited 50% of the amount in his locker and second year 15% of the increased amount. সেকেন্ড ইয়ার ডিপোজিটেড হবে এখানে, ডিপোজিটেড 15% অফ দ্য ইনক্রিজড অ্যামাউন্ট। তাহলে ফাইন্ড প্রেজেন্ট অ্যামাউন্ট ইন হিজ লকার। প্রথমে ওর কাছে কত টাকা ছিল, 4600 টাকা, তারপর ও 50% জমা দিয়েছে। কার 50%? যতটা টাকা ছিল তার 50% জমা দিয়েছে। আচ্ছা, 50% জমা দেওয়া মানে আগে যা ছিল তার 150% হয়ে যাওয়া কিনা 100%-এর সাথে অ্যাড হয়ে যাবে, মানে অর্ধেক টাকা জমা দিল, তাহলে ওর 1.5 গুণ হয়ে গেল কিনা আলটিমেটলি। তাহলে শুরুতে ওর আমাকে চেয়েছে যে ফাইনালি কত টাকা হয়েছে, তাহলে 4600 ওর কাছে ছিল, ও আরও 50% জমা দিয়েছে, মানে এখন 150% হয়ে গেছে। এবার যদি ক্যালকুলেশনটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারো, তাহলে এটাকে ডাইরেক্ট আমরা 3/2 লিখবো। 50% যদি 1/2 হয়, তাহলে 150 কত হবে, 3/2, ঠিক আছে। আর তারপর বেড়েছে 15%, তাহলে 15% কত হবে, 115/100, ঠিক। এটাকে ওরকমভাবে করতে পারো, 5% মানে 1/20, তাহলে 15% মানে 3/20, তাহলে 23/20। দেখো তাহলে এটা 0 0 কেটে যাচ্ছে, এটার সাথে এটা, এটা 3, এটা 2, এটা 23, ঠিক। তাহলে এখানে 5 আছে, মানে আমার, আর এখানে 3 3 গুণ করলে 9, ইউনিট ডিজিট দেখছি, তাহলে 9 5 45, মানে আমার লাস্টে কত আসবে, লাস্টে 5 আসবে, ঠিক আছে। এবার একটু আমি কি এত বড়টা গুণ করতে যাব, না একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে পারবো। লাস্টে 5 আমার এটাতে আছে আর এটাতে আছে। এবার একটা জিনিস দেখো, এই দুটো তো এমনি বাদ হয়ে গেল কিনা অপশান টেস্ট করে। এবার 4600 থেকে 50% যদি আমরা বাড়াই, 4600 থেকে 50% মানে কত, 23, তাহলে কত হলো 69, মানে 69, ঠিক আছে। মানে একটু মুখে মুখে ক্যালকুলেট করে নিবে যে যদি 4000ও ধরো তাহলে কত হচ্ছে, 6000 টাকা, 6500 হবে, 7000 হবে। এবার 7000-এর পর যদি আমি 15% বাড়াই, তো নিশ্চয়ই 9735 টাকা হয়ে যাবে না, তাহলে এটাই উত্তর, ঠিক। হ্যাঁ, এখন অপশানে যদি আবার নোটা থাকতো যে নান অফ দি অ্যাবাভ, তাহলে আমরা অবশ্যই গুণ করে চেক করতাম, ঠিক আছে। কারণ এই এত বড় বড় সংখ্যা গুণ করা অতটা সহজ না, ফালতু একটা সময় নষ্ট। তো আমরা অপশান টেস্ট করেও করে নিতে পারবো যে 46%-এর উপর 50% বাড়ুক বা 15% বাড়ুক, 100 তো বেড়ে যায়নি যে একদম 92 চলে যাবে। সেই কারণে 9750 তো কখনোই হবে না, মানে 9735 তো কখনোই হবে না। তাহলে যেটা আরেকটা যেটা পড়ে আছে লাস্টে 5, সেটাই, ঠিক আছে, করে নাও। পরেরটা দেখো, বলছে এ ডিপোজিটেড 14% অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট টু হিজ লকার। Again, after some time, he deposited 45% of the increased amount, and now the amount becomes যেটা আছে, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আমাকে লাস্ট অবধি কত টাকা হবে সেটা দেওয়া আছে, আর ফাইন্ড দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট আমাকে শুরুরটা চেয়েছে। মানে আমি আগের অঙ্কটা যেটাই করলাম তার উল্টো প্রসেসটা, তো যে এখান থেকে আমরা আগেরটাই যাব। 45% মানে কত, 145% বেড়েছে, তাহলে আমরা যেতে চাইছি কমটাতে, তাহলে 100/145, আর এটা 114, মানে 100/114 কত হচ্ছে তোমরা আমাকে এটা করে বলবে, ঠিক আছে। এটা তোমাদের কাজ থাকলো, করে আমাকে জানাবে কত হচ্ছে। দেখো নেক্সট,
A man spends 40% of his salary on food and one third of the remaining on transport. If he saves rupees 4500 per month, which is equal to half the balance after spending on food and transport, his salary is. তো একটু আলাদা রকম দেখবে একটু ভালো করে। আচ্ছা, পরীক্ষায় যদি আমি এই কোশ্চেনটা ধরো এসছে, তাহলে পরীক্ষায় আমি কিভাবে সলভ করতাম একটু দেখো, তারপর আমি বলছি। আচ্ছা, 40% ওর ফুডে চলে গেছে, তাহলে বাকি থাকলো 60। 1/3 অফ দ্য রিমেনিং অন ট্রান্সপোর্ট, 1/3 চলে গেছে, তার মানে 60-এর 1/3 কত, 20, তাহলে বাকি থাকলো 40। বলছে ইফ হি সেভস রুপিস 4500 হুইচ ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য ব্যালেন্স আফটার স্পেন্ডিং অন ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট। আফটার স্পেন্ডিং অন ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট, আফটার স্পেন্ডিং ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট আমার কত ছিল, 40। বলছে তার হাফ, তার মানে কত হয়ে গেল, 20। তো 20 যদি 4500 টাকা হয়, হুইচ ইজ ইকুয়াল টু 20 যদি 4500 হয়, তাহলে আমার স্যালারি চেয়েছে, তাহলে 20 4500, তার মানে আমার 100 লাগবে। তাহলে কি 5 দিয়ে গুণ করতে হবে আমাকে, 20 5 100, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, 45কে 5 দিয়ে গুণ করলে 225 উত্তর। ঠিক আছে, কি বললাম, মানে একটু চেষ্টা করবে কি বলতো ওরালি করার, তাহলে সুবিধা হবে। 100 টাকা যদি ওর ইনকাম হয়, তাহলে 40 টাকা খরচ, বাকি থাকলো 60 টাকা। 60-এর 1/3 মানে 20, তাহলে বাকি থাকলো কত টাকা, 40 টাকা। এবার বলছে 40-এর হাফ মানে 20, এই 40-এর হাফ মানে আফটার স্পেন্ডিং অন ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট, মানে এটা ঘটনা ঘটে গেছে, তারপর যেটা ওর কাছে পড়ে আছে 40 টাকা, তার অর্ধেক টাকা 4500 টাকার সমান। তাহলে 100 টাকা কত, এটা 5 গুণ হয়েছে, তাহলে এটাও 5 গুণ হবে, 2 2 5 0 0 2 2 5 0 0 করে নাও। দেখো নতুন টাইপ শুরু হচ্ছে, পরের টাইপ যেটা বলেছিলাম শুরুতেই, যে পপুলেশন দেওয়া যে অঙ্কগুলো করব সেগুলো। এটা 4 2 5 আছে। তো দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 32000, মানে 32,000। ইট ইনক্রিজেস বাই 15% এভরি ইয়ার, প্রতি বছর 15% করে জনসংখ্যা বাড়তে থাকে। তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? চক্রবৃদ্ধি সুদ যদি করে থাকো তাহলে একদম সেম। ঠিক আছে, জনসংখ্যাও তো চক্রবৃদ্ধি হারেই বাড়তে থাকে, প্রথম বছর যেটা বাড়লো তার ওপর আবার 15% পড়বে, তো এরকম। তো দেখো প্রথম বছর ছিল 32,000 গুণ 15% করে বাড়ছে, 15% মানে কত, 3-এর 20, তাই তো, 5 মানে 1-এর 20, তো 15 মানে 3-এর 20। এবার 20-তে 3 বাড়ছে, তো হয়ে কত হচ্ছে, 23। 2 বছর, এটা 1 বছর হলো, এতদূর পর্যন্ত 1 বছর হয়ে গেল, যে 1 বছরে বেড়ে কত হলো, তার উপর আবার 15% পড়ছে। তাহলে এটা হয়ে গেল আমার আলটিমেটলি ক্যালকুলেট করে যেটা আসবে সেটাই উত্তর। তাহলে 0 0 কাটবে, 2 2 4 80। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যে যতটা সম্ভব ছোট কি করে করতে পারবো, লাস্টে একটা শূন্য, দেখো একটাই তো শূন্য হবে প্রত্যেকটাতে, লাস্টে একটাই শূন্য আছে। এবার 3 3 9, 9 8 72, শূন্যর আগে 2 হবে, 3 3 9, 9কে যখন 8 দিয়ে গুণ করবো তখন 72, তো লাস্টে 2, শূন্যর আগে 2 হবে, মানে এটা তো হবে না। ঠিক আছে, কিন্তু বাকিগুলো কি আমরা এলিমিনেট করতে পারছি না, সেই কারণে আমাদেরকে গুণই করতে হবে আলটিমেটলি। 23 গুণ 23, 23-এর স্কোয়ার কত, 529, 529কে 8 দিয়ে গুণ করব, তাহলে 500-500-র জন্য 4000, 20-র জন্য 116, আর 9-এর জন্য 72, 2 3 2 4 4 2 3 2। এটা কি করে করলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে 529কে 500 প্লাস 20 প্লাস 9 ভেঙে নিয়েছি, তো 8 গুণ 500 কত হবে, 4000, 20 গুণ 8 কত হবে, 160, আর 8 9 কত হবে, 72, জাস্ট যোগ করে দিলাম। এটাকে তোমরা 530 মাইনাস 1ও করতে পারো, যার যেটা সুবিধে। এই অঙ্কগুলোতে কি বলো তো, ক্যালকুলেশন করতেই হবে, কিছু করার নেই, একটু লেন্দি অঙ্কগুলো। নেক্সট দেখো, বলছে ইফ দ্য অ্যানুয়াল ডিক্রিজ ইন দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 4% এভরি ইয়ার, হোয়াট উইল বি দ্য পপুলেশন আফটার 2 ইয়ার ইফ প্রেজেন্ট 625,000। তো বর্তমানে আছে 625,000, 4% করে কমছে, 4% মানে কত, 1/25, তো 1/25 করে কমে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কত, 24/25 গুণ 24/25,
তো 25 25 625 পড়ে থাকলো 100, 24 স্কোয়ার 576। এত সহজ যদি পেয়ে গেলে তার পরীক্ষায় তো খুবই ভালো, বুঝতে পারলে? 25 25 625, তাহলে 625 কেটে গেলো, 100 পড়ে থাকলো। 24 স্কোয়ার 576, 30 পর্যন্ত তো মুখস্থ রাখতেই হবে, 40 অবধি থাকলে খুব ভালো। স্কোয়ার 30 পর্যন্ত মুখস্থ রাখতেই হবে, 40 অবধি থাকলে খুব ভালো। তাহলে 24 24 576 আর 0 0। নেক্সট দেখো, বলছে if the annual increase in the population of a town be 2% and the present population is 65025, what was it 2 years ago? আমরা এতক্ষণ কি করলাম, যে ইনিশিয়ালটা দেওয়া আছে, আমাদেরকে পরেরটা বার করতে হয়েছে, ঠিক আছে? হয়তো 2 বছর আগে এত ছিল, তাহলে এখন কত হবে, বা এখন এত আছে 2 বছর বা 3 বছর পর কত হবে। 3 বছরের একটা অঙ্ক হয়নি, 3 বছরেরও একই প্রসেসই হবে, ঠিক আছে? তো এইটা দেখো আমাদেরকে উল্টোটা চেয়েছে, মানে আমাদের নতুনটা দেওয়া আছে, প্রেজেন্টটা দেওয়া আছে 2 বছর আগের চেয়েছে। তো একটা প্রসেস তো হচ্ছে যে 2% করে বেড়েছে, সেটাকে আমরা উল্টে দিয়ে করতেই পারবো, যেরকমভাবে আগের টাইপটাই করলাম খরচের ব্যাপারটা, যে আমাদের যদি প্রেজেন্টটা দেওয়া থাকে, মানে ফাইনালটা দেওয়া থাকে, তাহলে ইনিশিয়ালটা কী করে বার করেছিলাম, পার্সেন্টেজগুলোকে উল্টে দিয়েছিলাম। তো এখানেও ওরকমভাবেও করতে পারি, কিন্তু সহজ হবে। দেখো ধরে নিলাম যে আমাদের পপুলেশনটা এক্স ছিল, যাতে আমাদের পার্সেন্টেজে গন্ডগোল না হয় সেই কারণে এক্স ছিল। তাহলে 2% করে যদি বাড়তে থাকে, তাহলে নিশ্চয়ই 51/50 হয়েছে, ইনক্রিজ হচ্ছে তো, হ্যাঁ এটা সমানই তো 65025। এবার 51 কেন, 2% মানে কত, 1/50, আর 2% বেড়েছে মানে 51/50। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, তাহলে x ইজ ইকুয়ালস টু 65025 ইন্টু 50 ইন্টু 50 বাই 51 ইন্টু 51। এইবার এই ক্যালকুলেশনগুলো কি করে সহজে করব। দেখো জনসংখ্যা দ্বারা কোনো দিনও দশমিকে আসবে না, অপশানগুলো দশমিকেও নেই। এবার 51 আছে নিচে, 51কে আমরা কি দিয়ে ভাঙতে পারি, একটা 7, একটা 3 আর একটা 17, 17 3 51। তার মানে ওপরের গুলো নিশ্চয়ই, এটা কত 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 হবে, 3 আর 17, এটাও 3 আর 17, তো ওপরেরটা নিশ্চয়ই এগুলো দিয়ে কেটে যাবে, মানে 3 3 এর 9, 9 দিয়ে এটা কাটতে বাধ্য। আর তাছাড়া 9 দিয়ে কাটে ওরা আমরা কি করে জানতে পারি, যে সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 5 10, 2 12, 6 18, 18 মানে কি 9 দিয়েও ভাগ যাবে। তো 9 দিয়ে যদি ভাগ দিই, 9 7 63, 20, 18, 22, কি হলো 20, ওটা 2 হবে, 2 5, ঠিক আছে, তাহলে 9 হয়ে গেল। এবার এটাও 17 দিয়ে ভাগ যেতে বাধ্য। তাহলে দেখো 17 17 কত, 389, 18 324, ঠিক আছে 289, 289। দেখো তাহলে আমরা এটাকে কত দিয়ে গুণ করব যে লাস্টে 5 আসবে, ঠিক? তার মানে নিশ্চয়ই 5 আসতে বাধ্য, লাস্টে 5 তো থাকবেই। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে আমার ক্যালকুলেশনটা খুব জটিল হয়ে যাচ্ছে। তো অপশানগুলোর মধ্যে কোন অপশানটা তোমার দেখতে সব থেকে বেশি ভাল লাগছে বা আমাদের পরিচিত, একটু রিস্ক তুমি নিতে পারো যদি ক্যালকুলেশন না করতে চাও। দেখো 62500, এটা 25 স্কোয়ার না 625, 25 স্কোয়ার কি না 625, বাকিগুলো দেখো কেমন অজানা অজানা, এটাই আমার একমাত্র পরিচিত। তো তুমি চোখ বন্ধ করে পরীক্ষায় মেরে চলে আসতে পারো এই উত্তরটা, যদি বাকিগুলো অজানা থাকে। যেমন বিশেষ করে এই পপুলেশনের অঙ্কগুলো যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে 10,000, 15,000, 6,250, মানে 6 to 5, তারপর একটা 0 হোক বা দুটো 0 হোক, এই কোশ্চেনগুলোতে না চোখ বন্ধ করেই তুমি মেনে আসতে পারো, মানে 80% ঠিক হয়েই যায়। তারপরেও যদি ইচ্ছা হয় ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেশন করতেই পারো। 5 5 দেখো এটা 25 0 0, তাহলে এখান থেকে এটা কাটলে নিশ্চয়ই 25ই আসবে, তাহলে 625 0 0। ক্যালকুলেশন আমি তো করি না, যাই হোক একটু তো রিস্ক নেওয়াই যায়, বুঝতে পারলে? তারপর দেখো বলছে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ এত, it increases by 5% during the first year, decreases by 10% during the second year, আর increased by 15% during the third year। তো বাড়ছে কমছে এরকম হয়েছে। হোয়াট ইজ দ্য পপুলেশন আফটার 3 years, 3 বছর পর পপুলেশন কত হবে?
কত হবে সেই কারণে আমাদের এক্স ধরার দরকার নেই, একদম পাতি যেরকম আমরা ক্যালকুলেশন করি সেই কারণে। প্রথম বছর ছিল এটা ইনক্রিজড বাই 5%, 5% বেড়েছে, 5% মানে 1/20 বেড়েছে মানে 21/20 গুণ, ডিক্রিজড বাই 10%, 10% মানে 1/10 ডিক্রিজ হয়েছে মানে 9/10, আর 15% ইনক্রিজ, 15% 5% 1/20, 15% 3/20 বেড়েছে মানে 23/20। ব্যাস এটারই ক্যালকুলেশন করতে হবে। 3 বছর হয়ে গেছে কমপ্লিট। 3টা শূন্য আছে, 3টা শূন্য তো কাটবে না, 2টো কাটবে, তাহলে 2 2 এর শূন্যটা কেটে দিই। 2 2 4, 4 36 হয়, 4 36 144। ও আরেকটা শূন্য আছে, তাই তো বলি, নাহলে তো শূন্য থেকে যাচ্ছে। এইবার ওপরের গুলো ক্যালকুলেট করতে হবে। দেখো আমাদের কোনো উপায় নেই ক্যালকুলেশন ছাড়া, আমাদের এগুলো না পরিচিত আছে, না আমরা ইউনিট ডিজিট দিয়ে করতে পারবো, কারণ ইউনিট ডিজিটের প্রত্যেকটাই 2 আছে। তো আমাদের পাতি ক্যালকুলেশন ছাড়া কোনো উপায় নেই। তো 36 নয়, 36-এ 360, 360 থেকে 36 বাদ দিব মানে 324, 36 নয় 324 হয়ে গেল। এটাকে 21 দিয়ে গুণ করে দিই, লাস্টে 23 দিয়ে গুণ করে দেবো। 4 3 2 8 4 6, 4 1 7 6 23, 12-র 2 হাত থেকে 1, 3 একে 3, 4, 14 দিনে 42 সহজে হয়ে যেত। 3 7 21-এর 1 হাত থেকে 2, 18 19 20 গুণ 8 2 14 13 2, এটা তো এরকম তো একটাও নয় অপশানে, কোথাও ভুল করছি, কোনো একটা জায়গায় ক্যালকুলেশনে ভুল, এই কারণে এই অঙ্কগুলো স্কিপ করে নিই আমি। দেখো তো কোথায় ভুল হলো, এটা ঠিক করেছি। 324, 21 দিয়ে গুণ করতে হবে, 21 দিয়ে 300, ও এই এটা 324 হতো, তো এটা 32 হতো। যাই হোক 32, তারপর ক্যালকুলেট করে 23, দেখবে অপশান বি হবে মনে হয় উত্তর, 12, অপশান বি হবে উত্তর। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে নেবে। যেমন আমি দেখো ছোট্ট এই জায়গায় ক্যালকুলেশন ভুল হয়ে গেল। আরেকটা জিনিস খেয়াল করবে, এই অঙ্কগুলো যখনই করবে কিনা একটু অপশানটা দেখবে। ঠিক আছে, অঙ্ক করার আগে, ক্যালকুলেশন করার আগে অপশান দেখবে যে খুবই কি বাজে রকমের অপশান আছে, তো সময় যদি কম থাকে এগুলো ফার্স্ট চান্সে স্কিপ করে দেবে। এই বাজে রকমের যে তোমার ডিজিটের যে অঙ্কগুলো আছে, যেমন দেখো যে কোশ্চেনটা দেওয়া আছে কিনা ওখানে ডিজিটটা দেখতে খুব সুন্দর, যে 144 3টা শূন্য, কিন্তু অপশানগুলো খুব বাজে বাজে আছে। তো এটা ফার্স্ট চান্সে ছেড়ে দেবে, মানে ছেড়ে দেবে মানে কি স্কিপ করে যাবে। আবার যখন 1 রাউন্ড কমপ্লিট করার পর যখন ফিরে আসবে, কারণ প্রথমে যদি এরকম ক্যালকুলেশন করতে লাগো তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, লেখা গেল যে লাস্টে হয়তো সহজ কোশ্চেনগুলো ছেড়ে আসতে হচ্ছে, এরকম ঘটনা সবার ক্ষেত্রেই ঘটে। তো এগুলো লাস্টে করবে, ক্যালকুলেটিভ যেগুলো থাকবে। তো আজকে এত দূরই থাক। টাইপ আমরা এফ আর জি কমপ্লিট করলাম, হ্যাঁ এফ আর জি কমপ্লিট হলো। এর পরের যে টাইপগুলো আমরা করব সেখানে আমরা ইলেকশন রিলেটেড কিছু অঙ্ক করব, তারপর মিক্সচারের যে অঙ্কগুলো আছে, যে সলিউশন মিক্সচারের যে পার্সেন্টেজ দেওয়া অঙ্কগুলো, রেশিওটা তো রেশিও প্রপোর্শনে করেছি, পার্সেন্টেজটা এখানে করব। আর অনেকে বলছিল যে সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্কগুলো কী করবো। তো সাকসেসিভ ডিসকাউন্টটা করব তখন যখন আমরা প্রফিট অ্যান্ড লস করব, তাহলে তখন মানে প্রফিট অ্যান্ড লসই তো জেনারেলি ওগুলো বেশি কাজে লাগে। তো প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে আমরা সাকসেসিভ ডিসকাউন্টটা করে নেব। এরপরে আমরা ইলেকশন আর মিক্সচার অ্যালিগেশনটা করে নিব, মানে অ্যালিগেশন তো না, মিক্সচারের অঙ্কগুলো, আর কিছু কিছু যেগুলো বাকি থাকবে ওগুলো মিসলেনিয়াস হিসাবে কভার করে নেব। ঠিক আছে, তাহলে এরপরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে সবাই।